আসসালামু আলাইকুম। আমরা ভীষণ প্লাস কোচিংয়ের পক্ষ থেকে আজকে লাইভ সেশনটি নিয়ে এসেছি আপনাদের সাথে। আজকে কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের উপরে, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপরে ক্লাসটা হবে। গতকাল কিন্তু আমাদের আইসিটির উপরে ক্লাস ছিল। যারা যারা ক্লাসটা মিস করেছেন, আপনি চাইলে আমাদের ভীষণ প্লাস কোচিংয়ের যে ফেসবুক পেজ আছে এখানে গেলে লাইভ সেশনটা পেয়ে যাবেন। আজকে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ওপরে এবং একদম প্রথম অধ্যায়, একদম বেসিক থেকে ক্লাস করাবো। শুধু আজকেই কিন্তু শেষ ক্লাস না, এই ডিসেম্বর মাস জুড়ে পুরোটা চলবে ফ্রি ক্লাস। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, যারা যারা ফ্রি ক্লাসে অংশগ্রহণ করতে চান, আপনারা অবশ্যই ভীষণ প্লাসের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। আমরা একদম বেসিক থেকে শুরু করব আজকের ক্লাসটা। তো আপনারা যারা যুক্ত হয়েছেন তারা একটু শেয়ার করে দেন। আজকে একদম হিসাব বিজ্ঞান পরিচিতি, যেটা প্রথম অধ্যায়, আমরা সেখান থেকে শুরু করব। হিসাব বিজ্ঞান পরিচিতি আমরা সবাই কিন্তু কম বেশি এই চ্যাপ্টার পড়েছি, তারপরেও যেহেতু আমরা এখানে প্রথম থেকে শুরু করতে যাচ্ছি, আমরা একদম বেসিক থেকে, হয়তো আপনি এগুলো আগে থেকেই জানেন, আগেই পারেন, বাট তারপরেও যেহেতু আপনাদের এমসিকিউ থাকবে, আপনাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো আমরা একদম বেসিক থেকে শুরু করব যাতে আপনার আবার রিভিউ হয়ে যায়। বা আপনি যদি না জেনে থাকেন, আপনি যদি সায়েন্স বা আর্টস থেকে এসে থাকেন, আপনারও যাতে এটা ভালোভাবে শেখা হয়ে যায় একদম বেসিক থেকে। পাশাপাশি যারা বিবিএতে নতুন ভর্তি হয়েছেন, সায়েন্স বা আর্টস ফ্যাকাল্টি থেকে এসেছেন, তারাও কিন্তু চাইলে এই ক্লাসটা করতে পারেন, কারণ আপনাদেরও বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরু করি তাহলে। আমাদের যেই চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি, এটার নাম হলো হিসাব বিজ্ঞান পরিচিতি। চ্যাপ্টার নাম হলো হিসাব বিজ্ঞান পরিচিতি। তো হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব বিজ্ঞানটা কোথা থেকে আসলো, কিভাবে এর প্রচলন শুরু হলো, সেটা দেখেন। এখানে বলেছি যে হিসাব বিজ্ঞানীদের মতে খ্রিস্টপূর্ব 4500 অব্দে হিসাব প্রক্রিয়ার প্রথম প্রচলন শুরু হয়। তার মানে বুঝতেই পারছেন যে এই যেহেতু এটা একটা হিসাব, যে কোনো কাজেই কিন্তু আমাদের হিসাবের প্রয়োজন হয়। তো যে কোনো কাজেই যেহেতু হিসাবের প্রয়োজন হয়, এটা ধারাবাহিকভাবে এটা অনেক আগে থেকে চলে আসতেছে আমাদের 4500 অব্দে। এটা কিন্তু এমসিকিউ আকারে আসতে পারে। হিসাব বিজ্ঞান শব্দের ইংরেজি পরিভাষা হচ্ছে অ্যাকাউন্টিং, সবাই জানি, যেটা ল্যাটিন শব্দ ক্যালকুলি থেকে এসেছে। তো এইটা কিন্তু এমসিকিউ ভার্সিটি অ্যাডমিশনে আসে, আবার আপনাদের ফাইনালেও আসতে পারে, যে এটা হচ্ছে ল্যাটিন শব্দ। আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ওয়ার্ডগুলোই কিন্তু ল্যাটিন অথবা গ্রিক এই শব্দগুলো থেকে আসে। তো এটা হচ্ছে ল্যাটিন ক্যালকুলি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো গণনা করা। তো এইটা মোটামুটি আমরা সবাই কম বেশি পারি। আমরা এর পরেরটাই চলে যাই। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। আসলে আমরা যেহেতু হিসাব বিজ্ঞানে পড়াশোনা করব, তো আমাদের সংজ্ঞাটা যারা জরুরি। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এটা অনেক সময় পরীক্ষায় আসে, আবার যে কোনো প্রশ্ন শুরু করার সময় আমাদের কিন্তু সংজ্ঞাটা জানা জরুরি। তো হিসাব বিজ্ঞান সংজ্ঞার মধ্যে অনেক কিছু আছে। আপনি যদি সংজ্ঞাটা ভালো করে জানেন, তাহলে হিসাব বিজ্ঞানের অনেক কিছু আপনি বুঝতে পারবেন। যে সাধারণ অর্থে ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে, তার মানে এটা ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, প্রতিষ্ঠান ক্ষেত্রেও হতে পারে, ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে সংগঠিত আর্থিক লেনদেন সমূহের সুসংবদ্ধ লিপিবদ্ধকরণ, সংরক্ষণ, শ্রেণীবদ্ধকরণ, ফলাফল নির্ণয় ও বিশ্লেষণ করাকে হিসাব বিজ্ঞান বলে। তার মানে এই যে প্রত্যেকটা পয়েন্ট, এগুলো আপনাকে মনে রাখতে হবে, কারণ এটা এমসিকিউ মধ্যেও আসবে, আবার আপনি প্রশ্ন আকারেও লিখতে পারবেন। কি কি আছে এখানে? যে আর্থিক লেনদেন সমূহ সুসংবদ্ধ করতে হবে, লিপিবদ্ধকরণ করতে হবে, সংরক্ষণ করতে হবে, শ্রেণীবদ্ধকরণ, ফলাফল নির্ণয় এবং বিশ্লেষণ। এই সবগুলো মনে রাখতে হবে আপনাকে। এটা এমসিকিউতেও লাগবে, আবার যখন আপনি প্রশ্নের উত্তর লিখবেন তখনও কিন্তু লাগবে। তো এটা একটু মুখস্থ করে ফেলবেন সবাই। এবার আসি হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। তো হিসাব বিজ্ঞান প্রক্রিয়া আপনি যদি দেখেন যে 3টি ধাপে হয়ে থাকে। একটি হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ। সবার প্রথমে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে সারাদিন যত ধরনের কেনাবেচা হয়, যত ধরনের আমরা সার্ভিস প্রদান করি, সবগুলো কিন্তু লেনদেন হয় না। হ্যাঁ, আগে দেখতে হবে যে সেটা লেনদেন কি নাকি লেনদেন কি না, কি কোনটা আগে দেখতে হবে, আগে যাচাই করতে হবে লেনদেন নাকি লেনদেন না। আপনাকে আগে এইটা আইডেন্টিফাই করতে হবে, এটা কি লেনদেন নাকি লেনদেন না। যেমন আমি যদি বলি যে 10 টাকা দিয়ে একটা চিপস ক্রয় করা হলো, 10 টাকা দিয়ে একটা চিপস ক্রয় করা হলো। আবার আমি যদি বলি যে বাবার কাছ থেকে 10 টাকা নেওয়া হলো, তাহলে দুইটা কিন্তু দুই ধরনের। অর্থাৎ যদি আপনি দেখেন যে এখানে টাকার অঙ্কের আদান প্রদান আছে, তাহলেই যে লেনদেন হবে বিষয়টা এরকম না। লেনদেন হতে গেলে আমাদের কিছু শর্ত আছে, সেই শর্ত মেনে লেনদেন হতে হবে। আমাদের অনেকগুলো লেনদেন আছে যেগুলো টাকার অঙ্কে পরিমাপযোগ্য,
কিন্তু সেটা লেনদেন নয়, এরকম এন্ট্রি আছে। আমরা শিখবো পরবর্তীতে লেনদেনের মধ্যে এই বিষয়গুলো শিখবো। তো সবার প্রথমে আমাদের কি আইডেন্টিফাই করতে হবে, এটা কি লেনদেন নাকি লেনদেন, অর্থাৎ চিহ্নিতকরণ করতে হবে। যেমন আমি যদি বলি যে একটা মেশিন ক্রয় করা হলো অথবা একটা ফার্নিচার ক্রয় করা হলো, তাহলে এটা কিন্তু লেনদেন। একদিক থেকে আপনার নগদ টাকা চলে যাচ্ছে, একদিক থেকে আপনার একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কিন্তু লেনদেন। আমি বললাম যে বেতন দেওয়া হলো, বেতন পরিশোধ করা হলো, ভাড়া পরিশোধ করা হলো, এটা কিন্তু একটা লেনদেন। কিন্তু আমি যদি বলি যে বাবা তার ছেলের জন্য একটি ল্যাপটপ কিনলো, এটা কিন্তু ব্যবসার সাথে রিলেটেড না, এটা কিন্তু তখন আবার লেনদেন হবে না। তো 5,000 টাকা খরচ করে একটি উপহার পাঠানো হলো, তো এইটা কিন্তু আবার ব্যক্তিগত পর্যায়ে হয়ে যায়, অর্থাৎ ব্যবসার সাথে সংশ্লিষ্ট না, এগুলো কিন্তু লেনদেন হবে না। আবার মনে করেন যে ব্যবসার সাথে সংশ্লিষ্ট, আমি 10,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দিলাম, তাহলে এই যে ম্যানেজার যে নিয়োগ দিলাম এটা কিন্তু লেনদেন হবে না, কারণ আমি ম্যানেজারের বেতন এখনো পরিশোধ করি নাই। আমি ম্যানেজারটা শুধু নিয়োগ দিয়েছি যে 10,000 টাকা বেতন দিব, কিন্তু আমি এখনো পরিশোধ করি নাই, তো এটা কিন্তু লেনদেন হবে না। আবার আমি যদি বলি 10টা কম্পিউটার ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান করা হলো 50,000 টাকা, তো এই যে 50,000 টাকার ফরমাইশ যে প্রদান করলাম এটাও লেনদেন হবে না, কারণ আমি টাকার অঙ্ক এখনো প্রদান করি নাই। তো যতক্ষণ না পর্যন্ত, আচ্ছা তাহলে আমরা লেনদেনটা শিখবো। তো প্রথমে আমরা জানি যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ, এগুলো লেনদেন নাকি লেনদেন না এটা চিহ্নিতকরণ করতে হবে। এরপরে হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ, এরপর আমাকে লেনদেন লিপিবদ্ধ করতে হবে। এই লিপিবদ্ধ করার আবার ধাপ আছে। লিপিবদ্ধ করার কি ধাপ, প্রথমে এটা বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করার পরে জাবেদাভুক্ত করতে হবে, এরপর এটা খতিয়ানে স্থানান্তর করতে হবে। তো আমরা জানি জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই, অর্থাৎ আমার ব্যবসায় আজকে সারাদিন যত লেনদেন হয়েছে সব কিন্তু মনে রাখা সম্ভব না, সব মুখস্থ করাও সম্ভব না। তো প্রথমে কি করতে হবে, এগুলো বিশ্লেষণ করে জাবেদাভুক্ত করতে হবে, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আমরা যে বইয়ে লিখে রাখি এটাকেই আমরা বলছি জাবেদা। তো জাবেদায় কিভাবে লিখে রাখি, তারিখের ক্রমানুসারে, 1 তারিখের লেনদেন, 2 তারিখের লেনদেন, এভাবে সিরিয়ালে তারিখের ক্রমানুসারে আমরা জাবেদায় লিপিবদ্ধ করি। আচ্ছা, এটা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। জাবেদায় লিপিবদ্ধ করার পরে তারপরে আমরা ক্যাটাগরি করে আলাদা করে খতিয়ানে স্থানান্তর করি। খতিয়ান হলো হিসাবের পাকা বই, দুইটাই কিন্তু হিসাবের বই, একটা হচ্ছে প্রাথমিক বই জাবেদা আর খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই। তাহলে এটা এমসিকিউ আকারে আসতে পারে। আচ্ছা, তো লিপিবদ্ধকরণ শেষ, এরপরে আমরা তথ্য সরবরাহকরণ করব, অর্থাৎ যারা এই তথ্য নিয়ে কাজ করবে, যারা এই তথ্যের ব্যবহারকারী, তো তাদেরকে আমরা তথ্য সরবরাহ করব। তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া 3 ভাবে কাজ করে। প্রথমে আমরা লেনদেন চিহ্নিতকরণ করব, এরপরে লেনদেন বিশ্লেষণ করব, তারপরে তথ্য সরবরাহ করব। সো এটা মনে রাখবেন। আবার লেনদেন লিপিবদ্ধকরণের যে 3টা ধাপ এটাও মনে রাখবেন, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবার আসি, যেই বেটা এটা আবিষ্কার করেছে হিসাব বিজ্ঞান, তো হিসাব বিজ্ঞান তো এমনি এমনি চলে আসে নাই, মানুষের প্রয়োজনে, কালের বিবর্তনে আমাদের হিসাব বিজ্ঞান শিখতে হয়েছে। তো কে আবিষ্কার করেছে তার সম্পর্কে একটু জেনে নিই। আমাদের হিসাব বিজ্ঞানের যিনি জনক, আধুনিক হিসাব বিজ্ঞানের জনক আমাদের লুকা প্যাসিওলি। তো আমরা নামটা সবাই জানি, যারা সায়েন্সে তারাও হয়তো শুনে ফেলেছি এই ব্যক্তির নাম লুকা প্যাসিওলি। তো তার সম্পর্কে কিছু জিনিস আমরা জানবো। তিনি হচ্ছে একজন হিসাব বিজ্ঞানের জনক। আমরা তাকে পেয়েছি ইতালির ভেনিস শহরে। ইতালির ভেনিস শহরে তিনি ওখানে, অর্থাৎ তিনি কিন্তু ইতালির নাগরিক। তো ইতালির ভেনিস শহরে তিনি বাস করেন। পেশায় ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ এবং পাদ্রী। পাদ্রী বলতে আমরা বোঝাচ্ছি একজন ধর্মযাজক, মানে যিনি ধর্মের জ্ঞান দেয়, ধর্মগুরু যাকে বলা হয়। তো তিনি ছিলেন গণিত শাস্ত্রবিদ এবং একজন পাদ্রী। এবার সবথেকে গুরুত্বপূর্ণ, লিওনার্দো দা ভিঞ্চির বন্ধু ও শিক্ষক ছিলেন। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। তার লেখা একটি বই সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। সো এই বইয়ের নামটা আপনাকে বাংলা ইংরেজি দুইটাতেই মুখস্থ করতে হবে। এমসিকিউতে হয়তো বা বানানটা দিতে পারে, যে 4টা অপশন দিল আপনাকে কোনটা সঠিক সেটা করতে হতে পারে। এই জন্য বাংলা ইংরেজি দুইটাতেই বানানটা ভালো করে মনে রাখবেন। 1494 সালে 10ই নভেম্বর ইতালীয় ভাষায় প্রকাশিত হয় এই তার বিখ্যাত বইটি, যেটা দুতরফা দাখিলা পদ্ধতির উপরে। গ্রন্থটি গণিতের উপরে 5টি অংশে বিভক্ত ছিল, যার একটি অংশে দুতরফা দাখিলা সম্পর্কে আলোচনা করা হয়, আর আমরা সেই দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমেই অঙ্কগুলো শিখে থাকি। তার মানে আপনাকে এই তথ্যগুলো মুখস্থ করতে হবে সবকিছু, একদম এমসিকিউ এর জন্য। ওকে, পরবর্তীতে আমরা স্লাইড দিয়ে দিব, স্লাইড দিয়ে দিলে আপনারা এগুলো নোট করে নিতে পারবেন। এবার পরীক্ষায় আপনি যেটা যেটা ভুল করবেন সেই বিষয়টা আসি। পরীক্ষায় কোনটা আপনি ভুল করবেন,
হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য আমাদের অপশনে অনেকগুলো থাকতে পারে। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কোনটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো লেনদেন শনাক্তকরণ ও লেনদেন লিপিবদ্ধকরণ, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। হয় না, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, এই দুইটা নিয়ে কিন্তু গ্যাঞ্জাম লাগবে। সো প্রাথমিক উদ্দেশ্য কোনটা এবং প্রধান উদ্দেশ্য কোনটা এইটা আপনাকে ভালো করে শিখতে হবে। তো প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে লেনদেন শনাক্তকরণ ও লেনদেন লিপিবদ্ধকরণ, এটা হচ্ছে আমাদের প্রাথমিক উদ্দেশ্য। আর প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ করা, এইটা ভালো করে মনে রাখবেন। এই প্রাথমিক উদ্দেশ্য আর প্রধান উদ্দেশ্য এই দুইটার কারণে স্টুডেন্টদের এমসিকিউ ভুল হয়ে যায়, তো এটা মনে রাখবেন। আর আরেকটা বিষয়, যাচাইকরণ হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কোনো অংশ নয়। যাচাইকরণ অনেক সময় অপশনে থাকে, আমরা দেখাতে সবগুলো দিয়ে দিই, সবগুলোর মধ্যে যাচাইকরণ থাকে, কিন্তু যাচাইকরণ কোনো অংশ নয়, এটা মনে রাখবেন যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় যাচাইকরণ কোনো অংশ নয়। তাহলে প্রাথমিক উদ্দেশ্য কোনটা? লেনদেন শনাক্তকরণ ও লেনদেন লিপিবদ্ধকরণ। আর প্রধান উদ্দেশ্য কোনটা? তথ্য সরবরাহ করা। ঠিক আছে, তাহলে এইটা একটু মনে রাখবেন। এবার আসি হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। আমরা জানি হিসাবের যে তথ্যগুলো, হিসাব বিজ্ঞানের যে তথ্য, এটার দুইটা ব্যবহারকারী আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারিকার কারা? অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো যারা প্রতিষ্ঠানের ভিতরে থেকে কাজ করে, অর্থাৎ যারা ডিসিশন মেকিং এর কাজগুলো করে, এরা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বাইরের যারা আছে এরা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তো আপনার এমসিকিউ আসবে যে নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী, বা নিচের কোনটি অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়, বা নিচের কোনটি বাহ্যিক ব্যবহারকারী। তো এভাবে এমসিকিউটা আসবে। অভ্যন্তরীণের মধ্যে দেখেন মালিক বা উদ্যোক্তা, তারা ডিসিশন মেক করে, সো তারা উদ্যোগ গ্রহণ করে, ডিসিশন মেক করে। মালিক বা উদ্যোক্তা তারা অভ্যন্তরীণ, তারা প্রতিষ্ঠানের ভিতরে থাকে। এরপরে ম্যানেজার, সুপারভাইজার, বোর্ড অফ ডিরেক্টর, তারাও ডিসিশন মেক করে। অভ্যন্তরীণ নিরীক্ষক, আচ্ছা নিরীক্ষক কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষক, আবার এই পাশে আছে একটা বহিস্থ নিরীক্ষক বা বহিঃনিরীক্ষক। অভ্যন্তরীণ নিরীক্ষক হচ্ছে দেখেন প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে, যেগুলো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, সবগুলোর কিন্তু নিরীক্ষক, প্রতিটা ব্যবসায় কিন্তু নিরীক্ষা করতে হয়। কেন নিরীক্ষা করতে হয়? যে হিসাবের পুরো এক বছরে আমরা যে আর্থিক অবস্থার বিবরণী করি, পুরো এক বছরে হিসাব ঠিকঠাক আছে কিনা এইগুলো চেক করার জন্য কিন্তু হিসাবের নিরীক্ষা করতে হয়। তো আমি যদি নিজের টাকা খরচ করে, আমার প্রতিষ্ঠানের টাকা খরচ করে প্রতিষ্ঠানের জন্য আলাদা একজন নিরীক্ষক রাখি, সেই নিরীক্ষক আমার পক্ষে কাজ করবে, তো তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষক। আর যিনি বাইরে থেকে আসবেন, দেখা যাচ্ছে অনেক সময় গভর্নমেন্ট বা সরকার সে চাইলে আপনার প্রতিষ্ঠান অডিট করাতে পারে যে আপনি ঠিকঠাক মতো ট্যাক্স দিচ্ছেন কিনা, হিসাব ঠিকঠাক মতো করছেন কিনা। তো সেক্ষেত্রে কিন্তু ওটা হলো বহিস্থ নিরীক্ষক বা বহিঃনিরীক্ষক। তো সেটা কিন্তু অভ্যন্তরীণ না, এটা হচ্ছে বাহ্যিক। আর সিইও বা সিএফও, তাহলে এইগুলা হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষক। আর বহিস্থ বা বাহ্যিক নিরীক্ষকের মধ্যে কি কি আছে? একটা আছে হচ্ছে বিনিয়োগকারী, যারা বিনিয়োগ করবে তারা কিন্তু ডিসিশন মেক করতে পারবে না। তিনি কি করেছেন? প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন, বিনিময়ে তিনি মুনাফা পাবেন, প্রফিট নিয়ে চলে যাবেন, তিনি কিন্তু কোনো ডিসিশন মেকিং এর কাজ করতে পারবে না। ডিসিশন মেকিং করবে বোর্ড অফ ডিরেক্টর। তাহলে বিনিয়োগকারী, অনেক সময় মনে হয় যে বিনিয়োগকারী সেও তো মালিক, কিন্তু সে মালিক না, সে প্রতিষ্ঠানের শেয়ার কিনেছে, সে ওই শেয়ারের মালিক, সে প্রতিষ্ঠানের ওই অংশটুকুর মালিক, কিন্তু ডিসিশন মেকিং এ কাজ করে না। এই জন্য বিনিয়োগকারী বাহ্যিক ব্যবহার করে। ঋণদাতা বা ব্যাংক, ঋণদাতা আপনাকে ঋণ দিবে, বিনিময়ে সে লাভের টাকা নিবে, সুদ নিবে। ব্যাংক সুদ নিবে, কিন্তু সে ডিসিশন মেকিং এর কাজ করে না, সো তারা বাহ্যিক ব্যবহার করি। সরকার বাহ্যিক ব্যবহার করি। কাস্টমার বাহ্যিক ব্যবহার করি। সরবরাহকারী, যিনি সরবরাহ করেন, এবং বহিঃনিরীক্ষক, এরা সবাই বাহ্যিক ব্যবহার করি। অর্থাৎ মূল বিষয় হচ্ছে যারা ডিসিশন মেকিং এর কাজ করে তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহার করি, যারা ডিসিশন মেকিং এর কাজ করে না তারা বাহ্যিক ব্যবহার করি। তো এগুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষায় আসবে। এরপরে আসি আমাদের হিসাব সমীকরণের উপাদান, যেটা হচ্ছে আমাদের মেইন জিনিস। হিসাব সমীকরণের উপাদান, এই মৌলিক সমীকরণ, এইটার উপরেই পুরো অ্যাকাউন্টিং দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের মেইন, এটাই ভালো করে শিখতে হবে আমাদেরকে, ঠিক আছে? তো যারা সায়েন্সের তারা এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অনেক সূত্র মুখস্থ করেছেন, আর আমাদের হিসাব বিজ্ঞানে একটাই সূত্র। সেটা কি? হিসাব বিজ্ঞানের সূত্রটা এ সমান সমান এল প্লাস ওই, এ সমান সমান এল প্লাস ওই। হিসাব বিজ্ঞানের একটাই সূত্র, এ সমান সমান এল প্লাস ওই। এ মানে কি? এ মানে হচ্ছে অ্যাসেট, এল মানে লায়াবিলিটিস বা দায়, আর ওই মানে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। এখন এই যে আপনাকে এ সমান সমান এল প্লাস ওই যেটা দেওয়া হয়, তো
এখানে এ মানে অ্যাসেট আমি জানি, মাঝখানে সমান চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে, দুই পাশ সমান, তাই না? এই পাশে যদি 500 টাকা হয় আর এখানে যদি 20 টাকা হয়, তাহলে এখানেও কিন্তু কত টাকা হবে, দুই পাশ সমান করতে হবে। সো এই পাশে 500 হলে এখানে 20 টাকা হলে তার মানে আমরা বুঝতে পারছি এখানে 480 টাকা হবে, অর্থাৎ দুই পাশ কিন্তু আমার সমান বানাতে হবে। আচ্ছা যদি এরকম হয়, এ পাশে কোনো টাকা নেই, 0 টাকা, লাইবিলিটিসে হচ্ছে 70 টাকা, এখানে কত হবে, আমাকে দুই পাশ সমান করতে হবে। সো আমি একটু কমেন্টস নিয়ে আসি, দেখি তো কেউ বলতে পারেন কিনা কত হবে এখানে। যারা পারবেন একটু কমেন্টস করে জানান তো, দুই পাশ সমান করতে হলে ওখানে কত টাকা বসাবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমি যদি একটা -70 টাকা দেই, এখানে যদি একটা -70 টাকা দেই, তাহলে কিন্তু দুই পাশ সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা +70, এটা -70, আলটিমেটলি কিন্তু 0 থাকে, তো অ্যাসেট পাশেও আমাদের 0, তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স আলটিমেটলি দুই পাশেই 0 হয়ে যাচ্ছে, তাই না? সো এটা আপনাদেরকে মোটামুটি জানতে হবে। আচ্ছা আরেকটু বলি, সেটা হলো ধরেন আপনি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, একটা ব্যবসা ধরেন এই হচ্ছে ব্যবসা, আপনি এইখানে সুন্দর করে একটা দোকান দিতে চাচ্ছেন, এই যে দোকানটা দিতে যাচ্ছেন আপনি সুন্দর করে, এখানে দোকান দিবেন একটা। সো এখানে যে একটা দোকান দিবেন, একটা ব্যবসা শুরু করবেন, এই ব্যবসা শুরু করতে গেলে আপনার কি লাগবে, মূলধন লাগবে, টাকা লাগবে। সো আপনার লাগবে হচ্ছে 1 লাখ টাকা। আপনার, আমি যদি সমীকরণের মাধ্যমে বুঝাই, এ সমান সমান এল প্লাস ওই, আপনার লাগবে হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু আপনার কাছে 1 লাখ টাকা নাই, আপনার কাছে আছে 20,000 টাকা। তো 20,000 টাকা যেহেতু আছে, এই 20,000 টাকা হচ্ছে আপনার নিজের টাকা, অর্থাৎ যেটা ওই, এটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। তার মানে আপনার নিজের কি আছে, আপনার নিজের 20,000 টাকা আছে, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। আর অ্যাসেট হচ্ছে 1 লাখ টাকা, আপনার ব্যবসা যে 1 লাখ টাকা লাগবে, এটা হচ্ছে আপনার অ্যাসেট, টোটাল যে টাকাটা থাকবে এটা হচ্ছে অ্যাসেট। 80,000 টাকা যেটা শর্ট পড়েছে, এটা আপনি কি করবেন, আপনার ফ্যামিলি থেকে, বন্ধুবান্ধব থেকে, অথবা ব্যাংক থেকে, অথবা ঋণদাতার কাছ থেকে নিয়ে আসবেন ধার করে। তো যেটা ধার করে নিয়ে আসবেন এটা হচ্ছে লাইবিলিটিস। তাহলে আপনি যে 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন, এখানে আপনার নিজের আছে 20,000 টাকা, আপনি ধার করে নিয়ে আসবেন 80,000 টাকা, আর তাহলে টোটালটা দুইটা যোগ করলে আপনার অ্যাসেট আছে 1 লাখ টাকা। তাহলে বুঝতে হবে যে আপনার নিজের যেটা আছে এটা হচ্ছে ওনার্স ইকুইটি, যেটা আপনার ঋণ আছে অর্থাৎ যেটা পরিশোধ করতে হবে এটা হচ্ছে লাইবিলিটিস, এটা হলো 80,000 টাকা। তাহলে দুইটা যোগ করলে যেটা হবে এটা হচ্ছে আপনার টোটাল অ্যাসেট বা সম্পদ। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এই বেসিক সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই, এটা মুখস্থ করতে হবে। আমরা পরেরটায় যাই, এটা হচ্ছে বর্ধিত সমীকরণ, এমসিকিউ আকারে এটা আসে, হিসাব বিজ্ঞানের বর্ধিত সমীকরণ। সো বর্ধিত সমীকরণ এ সমান সমান এল প্লাস ওই ছিল আমাদের, এইখানে ছিল, এই পুরোটার পরিবর্তে ছিল ওই। তার মানে হলো ওইটাকে ভাঙলে এই চারটা এলিমেন্ট আমরা পাবো। কি কি এলিমেন্ট, একটা হলো সি মাইনাস ডি প্লাস আর মাইনাস সি। সি মানে হচ্ছে ক্যাপিটাল, সি মানে কি ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মূলধন। তো আমরা যদি ওইকে ভাঙি, ওইকে ভাঙলে ক্যাপিটাল পাবো অর্থাৎ মূলধন পাবো। এরপরে আর, আর মানে হচ্ছে রেভিনিউ, ই মানে হলো এক্সপেন্স, আর ডি মানে হচ্ছে ড্রয়িংস। তো এখানে দেখবেন যোগ হয় এই ক্যাপিটাল আর রেভিনিউ, এই দুইটা যোগ হয়, আর ড্রয়িংস আর হচ্ছে এক্সপেন্স এই দুইটা কি হয়, বিয়োগ হয়। তার মানে হলো ওনার্স ইকুইটির চারটা উপাদান, মালিকানা সত্ত্বের চারটা উপাদান, একটা হলো ক্যাপিটাল, একটা হলো রেভিনিউ, একটা হলো এক্সপেন্স, একটা হলো ড্রয়িংস। তাহলে কোনটা যোগ, একটা হলো মূলধন বা ক্যাপিটাল, এটা যোগ হবে, এবং রেভিনিউ আয় যোগ হবে, আর বিয়োগ হবে এক্সপেন্স আর ড্রয়িংস, এই দুইটা বিয়োগ হবে।
তাহলে চারটা উপাদান, এটা মনে রাখবেন যে ওনার্স ইকুইটির চারটা উপাদান, মূলধন আর আয় এই দুটা যোগ হয়, আর ব্যয় আর উত্তোলন এই দুটো বিয়োগ হয়। আচ্ছা, এটাকে আমি যদি আরো সুন্দরভাবে দেখাতে চাই, এই যে মালিকানা সত্ত্বর যে চারটা উপাদান, ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বর যে চারটা উপাদান, একটা হচ্ছে আয়, এটা কিন্তু যোগ হবে, এরপরে হচ্ছে ক্যাপিটাল। আচ্ছা, এইখানে আবার একটু অন্যভাবে লেখা আছে, আগে যেটা শিখলাম সেটা হচ্ছে যে ক্যাপিটাল, রেভিনিউ, এক্সপেন্স, ড্রয়িংস, চারটা এলিমেন্ট। আমাদের যখন বর্ধিত সমীকরণ আমরা শিখব, তখন কিন্তু এমসিকিউতে এরকম টাইপের আসবে। এবার এমসিকিউ বাদে যখন আমরা প্রশ্ন লিখতে যাব, তখন কিন্তু আমাদের এই জিনিসটাও জানা লাগবে। একই জিনিস এখানেও আয় আছে, এখানেও ব্যয় আছে, আয় যোগ হবে, ব্যয় বিয়োগ হবে। আর ওই যে মূলধনের জায়গায় আমরা লিখেছি মালিক কর্তৃক বিনিয়োগ, ওনার্স ইকুইটি বা মালিকের টাকা। তো আমরা চাইলে এখানে ক্যাপিটালও লিখতে পারি। আর এখানে একটা জিনিস আছে উত্তোলন, ড্রয়িংস, এইটা কিন্তু বিপরীত মালিকানা সত্ত্ব বোঝায় ড্রয়িংসটা, এটাও মালিকানা সত্ত্বের অংশ, এটা কিন্তু আমরা বিয়োগ করি, ঠিক আছে, ড্রয়িংস। তাহলে এইটাও একটু মনে রাখবেন। এরপরে আমরা আসি, ইম্পর্টেন্ট কিছু রুলস আমরা জানবো। কোনো লেনদেনের মাধ্যমে উক্ত হিসাব সমীকরণের এক বা একাধিক উপাদানে অবশ্যই পরিবর্তন আসবে, অর্থাৎ হ্রাস বা বৃদ্ধি ঘটবে। তাই কোনো ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলোকে নিম্নলিখিত 5টি পরিবর্তনের একটি পরিবর্তন সাধন করবে। এই 5টা পরিবর্তন, অর্থাৎ আমরা যে সমীকরণ শিখছি এ সমান সমান এল প্লাস ওই, আমাদের এই সমীকরণের মূল ভিত্তি হচ্ছে দুই পাশ সমান করতে হবে, তাই না? তো আমি যদি এরকম করি যে সম্পদের দিকে আমার 100 টাকা আছে, এখানে আমি মালিকানা সত্ত্বে 100 টাকা বসাইলাম, সমীকরণটা হবে সম্পদ বাড়লো, মালিকানা সত্ত্ব বাড়লো। তার মানে বিষয়টা কি, সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। আবার এটাও হয় না যে সম্পদ বাড়লো, দায় 100 টাকা বাড়লো, মালিকানা সত্ত্বে কিছু নাই, জিরো। এরকম হয় না যে সম্পদ বাড়লো, দায় বাড়লো। তার মানে কয়টি বিষয় এখানে লজিক্যাল আছে, কতভাবে প্রমাণ করা যায় সেটা দেখাচ্ছি। সম্পদ বাড়লো, মালিকানা সত্ত্ব বাড়লো, এটাও হয়। সম্পদ বাড়লে দায় বাড়ে, এটাও হয়, এটাও লজিক্যালি। আবার যদি আমি বলি যে দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমে, এটাও হয়। আলটিমেটলি জিরো না, প্লাস 100 মাইনাস 100 জিরো, এই পাশেও কিছু নাই, জিরো। তার মানে আমি বলতে পারি দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমবে। আচ্ছা, তাহলে এটাই লিখেছি যে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। আমি এখানে আবার দেখাচ্ছি, সমীকরণটা ছিল আমাদের এ সমান সমান এল প্লাস ওই। এবার একটু মনোযোগ দেন, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। এরকম হতে পারে আমার 100 টাকার সম্পদ বাড়লো, তাহলে 100 টাকা প্লাস আকারে লিখবো, আবার 100 টাকার সম্পদ কমলো, 100 টাকা মাইনাস আকারে লিখবো, এই দিকে কিছু নাই। তার মানে কি আমার হিসাব সমীকরণ মিলে যাবে না দুই পাশ? তো এরকম হতে পারে একটা সম্পদ বাড়লে আর একটা সম্পদ কমবে, এটাও হিসাব সমীকরণের সাথে আমাদের মিলে যাবে। আবার মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা তহবিল বাড়বে, মোট সম্পদ যদি বাড়ে। আবার এরকমও হতে পারে না যে আমার সম্পদ বাড়লো 100 টাকা, তাহলে আমার মালিকানা সত্ত্ব বাড়লো 100 টাকা, এটাও হতে পারে যে সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, অথবা মালিকানা সত্ত্বে দেখাতে কিছু বাড়ে নাই, দায় বাড়ছে 100 টাকা, এটাও লজিক্যাল, দুই পাশ সমান হবে। তো কত রকম ভাবে দুই পাশ আপনি সমান করতে পারেন, কত রকম ভাবে হিসাব বিজ্ঞানের এই সমীকরণটা প্রমাণ করা যায়। তাহলে এইখানে সেই বিষয়গুলো দেওয়া আছে যে সম্পদ যদি বাড়ে তার মানে দায়ও বাড়তে পারে অথবা মালিকানা সত্ত্ব বাড়তে পারে। 3 নম্বর বলছে যে মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সম্পদ কমবে। বিষয়টা এরকম যে আমাদের এই পাশে যদি মাইনাস 100 টাকা হয়, তাহলে এই পাশে দায় মাইনাস 100 টাকা হইলে মিলে যায়। অথবা দায়ে যদি আমার কোনো টাকা না আসে, আমি যদি ওনার সিকিউরিটিতে মাইনাস 100 টাকা করি, তাও কিন্তু মিলে যাবে। অর্থাৎ সম্পদ কমলে মালিকানা সত্ত্ব কমবে, অথবা সম্পদ কমলে দায়ও কমবে, দুই পাশ সমান হতে হবে। 4 নম্বর বলছে মালিকানা তহবিল বাড়লে মোট দায় কমবে। মালিকানা তহবিল বাড়লে মোট দায় কমবে। তো আমরা সেটাও দেখি, মালিকানা তহবিল যদি কমে, অর্থাৎ এখানে যদি মাইনাস 100 টাকা হয়, যে মালিকানা তহবিল বাড়াতে হবে।
সো মালিকানা তহবিল প্লাস 100 টাকা, তাহলে দায় কমবে, তাহলে এখানে আমার মাইনাস 100 টাকা দিতে হবে। তাহলে না দুই পাশ মিলবে। আমার যদি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে দায় কমাতে হবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে দায় কমাতে হবে। অথবা এরকম ভাবে বলতে পারি যে আমার যদি মালিকানা সত্ত্ব কমে যায় তাহলে দায় বাড়াতে হবে, মালিকানা সত্ত্ব কমে গেলে দায় বাড়াতে হবে। তো যে কোনো রকম ভাবে কিন্তু মিলবে আলটিমেটলি। মালিকানা তহবিল কমলে মোট দায় বাড়বে, এই যে। তো এই পাঁচটা আপনি মনে রাখবেন, এটা এমসিকিউ আসবেই এখান থেকে, এটা একটু মনে রাখতে হবে। এবার আসি ছকের মাধ্যমে একটু শিখি, একটু গাণিতিক উদাহরণের মাধ্যমে শিখি। 1 নম্বরে বলা আছে নগদে মেশিন ক্রয় 15,000 টাকা। তো আমি নগদে যদি একটা মেশিন ক্রয় করি 15,000 টাকা, এই পাশে আমি সম্পদের পাশ দিয়েছি, এই পাশে দায় মালিকানা সত্ত্বের পাশ দিয়েছি। তো আমি যখন একটা নগদে মেশিন কিনছি, মেশিন কিন্তু একটা সম্পদ, তাহলে সম্পদের পাশে মেশিন নামে একটা ঘর দিয়েছি, সম্পদের পাশে মেশিন নামে একটা ঘর দিয়েছি, সেখানে লিখেছি 15,000 টাকা, কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠানে মেশিন নামে একটা সম্পদ বাড়ছে। তো আমি দিয়েছি মেশিনে 15,000 টাকা। এইবার আমি যে নগদ টাকা দিয়ে কিনলাম, আমার নগদ টাকা চলে যাচ্ছে না, তাহলে নগদে মাইনাস 15,000 টাকা। তাহলে মেশিনে কিন্তু প্লাস হবে, কারণ মেশিন বাড়তেছে, আমার ব্যবসায় মেশিন নামক সম্পদ বাড়তেছে। আর নগদ টাকা চলে যাচ্ছে, তার মানে নগদ থেকে মাইনাস। আবার 2 নাম্বারটা দেখেন, নগদ 25,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এই 25,000 টাকা নিয়ে কে ব্যবসা শুরু করলো? মালিক ব্যবসা শুরু করলো। মনে রাখবেন, মালিক যদি কখনো টাকা নিয়ে এসে ব্যবসা শুরু করে, আমাদের এই মূলধন বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে, মালিকানা সত্ত্বর মূলধন বাড়ে। তো মালিক যদি কখনো নগদ টাকা নিয়ে এসে, বা মালিক যাই নিয়ে আসুক না কেন, আমার মূলধন বাড়বে। মালিক নগদ টাকা আনুক, ফার্নিচার, আসবাবপত্র, মোটরসাইকেল যাই নিয়ে আসুক না কেন, মূলধন বাড়বে। এখন দেখার বিষয়, কি নিয়ে আসছে? নগদ টাকা, তাহলে নগদও বাড়বে। তাহলে সম্পদের পাশে নগদ নামে 25,000 টাকা, দায়ের পাশে মালিকানা সত্ত্বের মধ্যে 25,000 টাকা, দুই পাশ সমান হয়ে গেল। আগেরটাও যেমন দুই পাশ সমান হয়ে গেল। কিভাবে সমান হলো? শুধু সম্পদে পরিবর্তন হয়েছে, একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, একটা সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে আমার যে কোনোভাবে পরিবর্তন হতে পারে, যে একটা সম্পদ বৃদ্ধি পেলে আর একটা সম্পদ হ্রাস পাবে, এভাবেও আমার হিসাব সমীকরণ মিলতে পারে। অথবা একটা সম্পদ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এভাবেও আমার হিসাব সমীকরণ হতে পারে। সো এরকম আমরা আরও শিখব। পরেরটা একটু দেখি। বাকিতে 10,000 টাকায় আসবাবপত্র ক্রয়। একটু ভালো করে মনোযোগ দেন। এই যে 10,000 টাকার আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র কিন্তু একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ। তাহলে সম্পদের দিকে একটা ঘর দিব আসবাবপত্র নামে। আমার ব্যবসায়ে আসবাবপত্র 10,000 টাকা বৃদ্ধি পাচ্ছে, সম্পদ 10,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। আবার আমি যে বাকিতে কিনতেছি, বাকিতে কিনলে কি তৈরি হয়? পাওনাদার তৈরি হয়। যার কাছ থেকে আমি বাকিতে কিনে নিয়ে আসছি, তাকে ভবিষ্যতে টাকা পরিশোধ করতে হবে। সো যাকে আমি টাকা পরিশোধ করব, যে আমার কাছে টাকা পাবে, সে হলো পাওনাদার। তো পাওনাদার হচ্ছে একটা দায়, এই জন্য দায়ের পাশে পাওনাদার লিখেছি। তো 10,000 টাকার আসবাবপত্র যেমন বাড়তেছে, আবার 10,000 টাকা দায়ও বাড়তেছে। তাহলে সম্পদের পাশে আসবাবপত্রের ঘরে বসাবো, আর দায়ের পাশে 10,000 টাকা বসাবো পাওনাদারের ঘরে। তাহলে আমার সম্পদ যেমন বাড়ছে, আমার দায়ও বাড়ছে, কারণ আমি বাকিতে ক্রয় করেছি। 4 নম্বরটা, এটা হচ্ছে বিকল্প উদাহরণ, ধারে পণ্য বিক্রয়। ওই উপরেরটা ঠিক বিকল্প, ধারে পণ্য বিক্রয়। এখানে যেমন আমি যদি বিক্রি করি, ধারে বিক্রি করি, ধারে বিক্রি করলে আমি কিন্তু টাকা পাইনি। আমি যার কাছে বিক্রি করলাম ধারে, তার কাছে আমি টাকা পাবো, তাকে বলে দেনাদার। সো দেনাদার কিন্তু একটা সম্পদ। আমরা সম্পদের পাশে দেনাদার লিখেছি, এখানে লিখেছি 12,000 টাকা। আমি নগদ টাকা পাইনি, আমি এখনো নগদ টাকা পাইনি, বাকি আছে। তো যার কাছে পাবো তাকে বলে দেনাদার। তাহলে দেনাদারের কাছে 12,000 টাকা পাবো। এখন আমি যে বিক্রি করলাম, মনে রাখতে হবে, বিক্রি করলে কিন্তু আয় হয়। বিক্রি করলে কি হয়? আয় হয়। আপনার মনে আছে যে মালিকানা সত্ত্ব যে 5 প্রকার: আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। তো ব্যয় হলে কি করতে হবে? এই মালিকানা সত্ত্ব থেকে ব্যয় হলে আমরা কি করতে পারছি? বিক্রয় করছি। বিক্রয় করলে আয় হয়, সরি ব্যয় না, আয়। আয় হলে মালিকানা সত্ত্বে যোগ করতে হবে। তো আমরা যেহেতু একটা পণ্য বিক্রি করছি, এখানে কিন্তু সম্পদ বিক্রি না, পণ্য বিক্রি। পণ্য বিক্রি করলে আয় হয়, আর আয় হলে এটা মালিকানা সত্ত্বের সাথে রিলেটেড। কি কি? মূলধন মালিকানা সত্ত্বে রিলেটেড, আয়, ব্যয়, উত্তোলন, এই চারটাই মালিকানা সত্ত্বের সাথে রিলেটেড। মূলধন যোগ হবে, আয় যোগ হবে, ব্যয় হলে বিয়োগ, উত্তোলন হলে বিয়োগ, এই চারটা মালিকানার সাথে রিলেটেড। তাহলে আমি যেহেতু একটা পণ্য বিক্রি করছি এবং সেটা ধারে বিক্রি করছি, ধারে বিক্রি করলে কি হয়?
আমার দেনাদার নামক সম্পদ বৃদ্ধি পায়। ধারে বিক্রি করলে কিন্তু আমি নগদ টাকা পাই না, দেনাদার নামক একটা সম্পদ বৃদ্ধি পায়। আর যেহেতু বিক্রি করছি, বিক্রি করলে আয় হয়, আয় হলে মালিকানা সত্ত্বে যোগ হবে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা শিখতে হবে। তো আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে আমাদের বেসিক ক্লাস, একদম প্রথম। তো বেসিক ক্লাসে আমরা চেষ্টা করেছি মোটামুটি যাতে আপনি যারা হিসাব বিজ্ঞান একেবারে কিছুই পারেন না তাদের জন্য মোটামুটি ক্লাসটা নিলাম আমরা ধারাবাহিকভাবে। এটা হচ্ছে একদম পরিচিতির ক্লাস এখনও শেষ হয় নাই, এটা সেকেন্ড ক্লাস আসবে, তারপরে থার্ড ক্লাস আসবে। তো আমরা ধাপে ধাপে আপনাদেরকে পুরোটাই শেখাবো। এই ডিসেম্বর মাস জুড়ে পুরোটা ফ্রি ক্লাস চলবে এবং জানুয়ারিতে আমাদের পেইড বেসের ক্লাস শুরু হবে। ইভেন অফলাইনে আমাদের আজিমপুর ব্রাঞ্চে আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে। তো যারা যারা ফ্রি ক্লাস করে দেখতে চান, যারা যারা আমাদের কোচিংয়ের বিভিন্ন ক্লাসগুলো, গতকালকে একটা আইসিটি ক্লাস হয়েছে, আজকে অ্যাকাউন্টিং হচ্ছে, এরপরে যাদের বাংলা আছে বাংলা ক্লাস হবে, যাদের ইংরেজি আছে ইংরেজি, সব ইংরেজি তো বাংলা সবার আছে, তো এই ক্লাসগুলো হবে। যাদের ফাইন্যান্স আছে ফাইন্যান্স ক্লাস হবে, অর্থনীতি থাকলে অর্থনীতি ক্লাস হবে, সবগুলো সাবজেক্টের ক্লাস হবে। অর্থাৎ আমাদের এখানে আপনি বাংলা, ইংরেজি, আইসিটি, হিসাব বিজ্ঞান, তারপরে আপনাদের কি আছে ব্যবস্থাপনা, মার্কেটিং, সবগুলো সাবজেক্টের ক্লাস আমরা আপনাদেরকে দিব। ডিসেম্বরে ফ্রি ক্লাস, জানুয়ারি থেকে পেইড ব্যাচ শুরু হবে। সো অনলাইন অফলাইন দুইভাবেই ক্লাস শুরু হবে। আপনারা যেভাবে ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ রাখেন, আমাদের পেজ একটু ফলো দিয়ে রাখেন। আর এই স্লাইডটা আমরা চেষ্টা করব গ্রুপে দিয়ে দেওয়ার জন্য, আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন স্লাইডটা, ঠিক আছে? এটাই মোটামুটি শুধু বেসিক জিনিসপত্র নিয়ে, পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে আমরা আপডেট বিষয়গুলো শিখব, ঠিক আছে? আর আপনারা শেয়ার করে দিবেন, ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবেন, যাতে সবাই মিলে এই ডিসেম্বরে আমরা ফ্রি ক্লাস করতে পারি। ওকে, জান্নাত ক্লাস করছিল, জান্নাত তুমি তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও যাতে তারা দেখতে পারে। বা তোমাদের যদি কোনো গ্রুপ থাকে, ফ্রেন্ড সার্কেলের গ্রুপ বা যেখানে সব ফ্রেন্ডরা আছে, তো সেই গ্রুপে শেয়ার করে দিও, তাদেরকে জানিও যে এখানে ধারাবাহিকভাবে ডিসেম্বরে ফ্রি ক্লাসগুলো নেওয়া হবে। তো আমাদের সাথেই থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন, ভিশন প্লাস নামে। আমরা খুব শীঘ্রই আপনারা এখানে লিঙ্ক দিয়ে দিব, সো আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।